একটা বাচ্চা ছেলের সামনে তার মাকে শয়তানরা নৃশংসভাবে জাদুশক্তি ব্যবহার করে মেরে ফেলে। ওই ছেলেটার কাছে জাদুশক্তি থাকলেও সে একটা আংটির জন্য কিছুই করতে পারে না। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই শয়তানগুলো কিন্তু এই আংটিটা নেওয়ার জন্য তার মাকে মেরে ফেলেছে। তাহলে কি আছে এই আংটিতে? আর এই ছেলেটা কি আদৌ পারবে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে? গল্পের শুরুতেই আমরা খান পরিবারের জুংহো নামের একটা ছেলেকে দেখতে পাই। তার কাছে ফায়ারসি নামের একটা জাদুকরী শক্তি আছে। এই শক্তি ব্যবহার করে সে আগুন জ্বালাতে পারে। জুংহোরা 3 ভাই, কিন্তু তাদের মধ্যে একমাত্র জুংহোরই এই শক্তি আছে, কারণ এটা একটা স্পেশাল শক্তি যা সবাই আয়ত্ত করতে পারে না। একবার অনেকগুলো কুকুর তাদের 3 ভাইয়ের খেলার সাথী সোহানা নামের একটা মেয়েকে তাড়া করে। তখন জুংহো তার শক্তি ব্যবহার করে কুকুরগুলোকে মেরে ফেলে। এরপর একদিন সে পিঁপড়ার বাসাতে আগুন ধরিয়ে দেয়। ঠিক ওই সময় তার মা জিরি সেখানে এসে তাকে বলে যে তুমি এমন কাজ কেন করেছো? এভাবে অন্যদের ক্ষতি করা আর শক্তির অপব্যবহার করা ভালো না। জুংহো তখন বলে আমার কাছে তো পাওয়ার আছে, এজন্য আমি করছি। তখন তার মা তাকে বোঝায় তোমাকে অনেক ভালো মানুষ হতে হবে, কখনোই কারো ক্ষতি করবে না। তোমার কাছে যে শক্তিটা আছে ওটাকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে। এরপরে তার মা তাকে একটা আংটি পরিয়ে দেয় আর বলে এটা কিন্তু 18 বছর হওয়ার আগে হাত থেকে কখনো খুলবে না। এই আংটিতে আসলে অনেক ক্ষমতা আছে, তবে আংটির মালিকের 18 বছর না হওয়া পর্যন্ত এটা কোনো কাজই করবে না। ঠিক তখনই জেরি আকাশে কিছু একটা দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে জুংহোকে একটা জায়গায় লুকিয়ে ফেলে আর বলে যে যা কিছুই হয়ে যাক না কেন তুমি কিন্তু এখান থেকে বের হবে না। এরপর সেখানে রাজপরিবারের প্রধান শাওয়াং তার দলবল নিয়ে চলে আসে। তারপর আমরা জানতে পারি যে আংটিটা জিরি মাত্রই জুংহোকে দিয়েছে, ওটা নেওয়ার জন্যই শাওয়াং তার দলবল নিয়ে এখানে এসেছে। তখন জিরি বলে ওটা তো আমার কাছে নেই, আগে সেটা ভেঙে গিয়েছে। শাওয়াং বলে যে তুমি মিথ্যা কথা বলছো, যেটা ভেঙে গিয়েছে ওটার নকল আমি খুব ভালো করে জানি, আংটিটা তোমার কাছেই আছে। জেরি তখন বলে যে আমি তো বলেছি একবার ওটা আমার কাছে নেই। আর এরপরেই শুরু হয়ে যায় এক জাদুকরী লড়াই। আকাশে উড়ে উড়ে তারা একে অন্যের সঙ্গে মারামারি করতে থাকে। অন্যদিকে জুংহো তো সেই জায়গায় লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে, কিন্তু তার মা তাকে বের হতে মানা করেছে, এই জন্য সে ওখানে চুপচাপ বসে থাকে। আকাশে তারা একের পর এক জাদুকরী আঘাত করতে থাকে, কিন্তু কারো শক্তি তো কারো থেকে কম নয়। এক পর্যায়ে তারা দুজনেই অনেক বড় শক্তি ব্যবহার করে অ্যাটাক করতে থাকে, কিন্তু একটা সময় দেখা যায় জেরি সেখানে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এটা দেখে জুংহো তখন বাইরে বের হয়ে আসে আর তার ফায়ারসি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ফায়ারসি এখানে আর কাজ করে না। ঠিক ওই সময় শাওয়াং এর একটা মুখোশ পরা সৈনিক এসে তার গলা চেপে ধরে। তখন জুংহো বাঁচার জন্য তার হাতে কামড় দেয়। ওই লোকটা তখন রেগে গিয়ে তাকে মারতে জাদুর ব্যবহার করে হাতের তলোয়ার ধরে, আর ছেলেকে এভাবে মারতে দেখে জেরি দ্রুত নিচে নেমে আসে আর ওই লোকটার হাত কেটে ফেলে। তখন জুংহোকে বলে যে আমি তোমাকে বের হতে নিষেধ করেছিলাম। তখন জুংহো কিছু বলার আগে শাওয়াং দূর থেকে এসে জেরিকে আক্রমণ করে। তখন জেরি দূরে ছিটকে গিয়ে গাছের সঙ্গে আঘাত খায় আর শাওয়াং এই সুযোগে একটা তলোয়ার দিয়ে জেরির পেটে আঘাত করে আর কাছে গিয়ে বলে যে আমাকে সেই আংটিটা দিয়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। ওই আংটিটা আমার খুব দরকার, আমি আমার সাম্রাজ্য তৈরি করব। জেরি তখন বলে ওই আংটিটা নেই আর তুমি কখনোই নিজের সাম্রাজ্য করতে পারবে না। শাওয়াং তখন বলে যে ওটা তো আমি অবশ্যই করব আর তোমার ছেলে সেটা দেখবে। শাওয়াং ওখান থেকে চলে যাওয়ার আগে শাস্তি স্বরূপ সে জেরির চোখ দুটোকে তুলে নিয়ে যায়। জুংহো তখন কান্না করতে করতে নিজের মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে বুঝিয়ে বলে যে কান্না করো না বাবা, তুমি কিন্তু আংটিটা হাত থেকে কখনোই হারাবে না, এই আংটিটা তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এটা বলে জেরি সেখানে মারা যায়। তারপর অনেক বছর কেটে যায়। জুংহো এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো তার মায়ের মৃত্যুর করুণ দৃশ্য ভুলতে পারে না। যখনই মনে পড়ে তখনই কাঁদতে থাকে। এরপর সেখানে তার ভাই জিয়াং আর ডেভিড আসে আর তাকে মারতে মারতে বলে তোর ফায়ারসি সবচেয়ে ভালো ছিল, কিন্তু তুই ওটা ব্যবহার করে মাকে বাঁচাতে পারিসনি, এখন আর এসব কান্না করে কি লাভ। তখন তাদের বাবা মাস্টার লিসিং এসে তাদেরকে থামায় আর দুই ভাইকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। এরপর তারা ওখান থেকে চলে যায়। তখন সেই ছোট্ট সোহানাকে দেখা যায় যে এখন বড় হয়ে গিয়েছে। সে জুংহোর হাত ধরে সান্ত্বনা দিয়ে বলে যে যদি কান্না করতে ইচ্ছে করে তাহলে করো, কান্না করলে মন একটু হালকা হবে।
এর পরের দিন দেখা যায় মাস্টার লিসিং তার দুই ছেলেকে লড়াইয়ের জন্য কিছু তলোয়ার দেয় আর বলে যে এখন থেকে তোমরা দুজন সৈন্য হিসেবে কাজ করতে পারবে। কিন্তু জুংহুকে সে কিছুই দেয় না, এমনকি তার দলের সৈন্য হিসেবেও নেয় না, কারণ তার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই জাদু শক্তি ফায়ার সিও কাজ করে না। ঠিক ওই সময় লিলি নামের একটা মেয়ে সেখানে আসে আর মাস্টারকে একটা চিঠি দিয়ে জানায়, আমি খান পরিবার থেকে কাউকে বিয়ে করব না। এখান থেকে আমরা জানতে পারি যে খান পরিবার আর রাজ পরিবারের ছেলে মেয়েদের মধ্যে বিয়ের রীতি আছে, আর সেই হিসেবে লিলির বিয়ে ঠিক হয়েছিল জুংহোর সাথে। কিন্তু লিলি এই বিয়েতে রাজি নয়, আর তার এই সিদ্ধান্ত তার পরিবার মেনে নিয়েছে। কিন্তু লিলি এটা জানতো না যে তার বিয়েটা জুংহোর সঙ্গে ঠিক হয়েছে। তাই জুংহো তখন বলে যে তুমি বিয়ে করবে না সেটা একান্তই তোমার সিদ্ধান্ত, তবে আজকে আমাদের ভাইদের জন্য একটা আনন্দের দিন ছিল, আর এই দিনে তুমি এসব কথা না বললেও পারতে। লিলি তখন বলে যে আমি তো আর এই বিষয়ে জানতাম না, আর আমি এটাও জানতাম না যে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। এরপরে সে হাতে তুড়ি মেরে সেখানকার সমস্ত মোমবাতি নিভিয়ে দেয় আর জুংহোকে বলে যে আমি শুনেছি তোমার কাছে নাকি ফায়ারসি পাওয়ার রয়েছে, তাহলে এখন মোমবাতি জ্বালিয়ে দেখাও, যদি পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আসলে সবাই তো জানে জুংহো এখন আর ফায়ারসি পাওয়ার ব্যবহার করতে পারে না, তাই সে ইচ্ছে করে এই কথা বলেছে। জুংহো অনেক চেষ্টা করেও পারে না। এরপর লিলি বলে যে ঠিক আছে, আমি তোমাকে 3 বছর সময় দিলাম, যদি এর মাঝখানে নিজের শক্তি ব্যবহার করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন জুংহো বলে 3 বছর অপেক্ষা করার কোনো দরকার নেই, আমি এখনই বলে দিচ্ছি তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, আর কখনো বিয়েও হবে না। আজ থেকে খান পরিবার আর রাজ পরিবারের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, এবার তুমি তোমার মতো করে জীবন কাটাও। এরপরই সে তার হাত কেটে ওই চিঠিটার মধ্যে রক্ত মেখে দেয়, আর তার মানে হলো আজ থেকে দুই পরিবারের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা দেখেই তো লিলির গার্ড তার জাদুর তলোয়ার বের করে, আর অন্যদিকে মাস্টার লিসিংও তখন তার জাদু শক্তি বের করে। পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সোহানার সামনে এসে বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপ হয়ে যাবে। লিলি তখন লক্ষ্য করে যে সোহানার চোখের মধ্যে এক প্রকার আলোর ঝলকানি আছে। এটা দেখে লিলি বুঝতে পারে এখানে আরো অনেক শক্তিশালী জাদুকররা রয়েছে, তাই সে তখন তার লোকজনদের নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জুংহো যখন মন খারাপ করে বসেছিল তখন সোহানা এসে বলে, তোমার বিয়ে ভেঙে যাওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কারণ এখন তো তুমি আমাকে বিয়ে করতে পারবে। জুংহো বলে সেটা ঠিক আছে, বাট আমার কিছু ভালো লাগছে না, আমি আমার ক্ষমতাকে ব্যবহার করতে পারছি না। সোহানা তখন বলে, তুমি তো এখন একবার চেষ্টা করতে পারো। জুংহো যখন চেষ্টা করছিল তখন সোহানা লুকিয়ে তার ফায়ারসি শক্তি ব্যবহার করে, আর জুংহো মনে করে তার শক্তি বোধহয় ফিরে এসেছে। এটা দেখেই তো সে অনেক খুশি হয়ে যায়। সোহানা তখন বলে যে কালকে আমাদের এখানে জাদুর স্কুলে ভর্তি করতে কিছু লোক আসবে, আর আমরা সেখানে ভর্তি হব, দেখবে তখন তোমার ক্ষমতা আরো ভালোভাবে ফিরে আসবে। এর পরের দিন তারা দুজন স্কুলে ভর্তি হতে চায়। সোহানা তো প্রথমে খুব ভালোভাবে ভর্তি হয়ে যায়, কিন্তু যখন জুংহো ভর্তি হতে যাবে তখন তার বাবা তাকে ওখান থেকে নিয়ে যায় আর বলে, তুমি এই ছোট্ট স্কুলে পড়ার জন্য বড় হওনি, তোমার যখন সময় আসবে তখন তুমি এমনিতেই তোমার শক্তি ফিরে পাবে। তোমার মা তো আর এমনি তোমার জন্য জীবন দেয়নি, তোমার ওপর তার ভরসা ছিল। জুংহো তখন রেগে গিয়ে বলে যে আমি আমার শক্তি ফিরে পেতে চাই, যাতে করে আমি আমার মায়ের খুনের বদলা নিতে পারি। তখন তার বাবা রেগে গিয়ে তাকে চড় মেরে বলে, এখনো ওই সময় আসেনি। এরপরে তিনি ওখান থেকে চলে যান, আর জুংহো তখন হতাশ হয়ে পাহাড়ে দাঁড়িয়ে নিচে লাফ দেওয়ার কথা চিন্তা করে। ওই সময় একটা কণ্ঠস্বর শোনা যায়, কণ্ঠস্বরটা বলছিল, জুংহো তুমি কি নিচে লাফ দেওয়ার কথা ভাবছো? এই কথা শুনেই তো জুংহো চমকে ওঠে, আর তখনই তার চোখ পড়ে তার মায়ের দেওয়া সেই আংটিটির দিকে। এই আংটি কথা বলতে থাকে, কারণ আজকে জুংহোর 18 বছর পূর্ণ হয়েছে। জুংহো তো ভয় পেয়ে যায়, ওই আংটিটা খুলে দূরে ছুঁড়ে মারতে চায়, আর সঙ্গে সঙ্গে দেখা যায় তার শরীরে সেই ফায়ারসি শক্তি আবারও ফিরে এসেছে। এখানে আমরা দেখতে পাই ওই আংটির জন্যই এতদিন তার শক্তি কাজ করেনি, এমনকি তার মাকে বাঁচানোর সময়ও তার হাতে আংটিটা ছিল, এই জন্যই তার শক্তি কাজ করছিল না। এরপরে ওই আংটি থেকে একটা ব্যক্তি বের হয়ে আসে, সে জুংহোকে বলে যে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। কিন্তু জুংহো তখন রাগে ওই আংটিকে নষ্ট করতে চায়, তার ধারণা এই আংটির জন্য সবাই তাকে অপমান করছে। সে বলে যে যদি আংটি আমার হাতে না থাকতো তাহলে আমি অনেক আগেই ফায়ারসি ব্যবহার করতে পারতাম।
তখন আংটির ভেতর থেকে বেরিয়ে আসা লোকটি বলে, তোমার মায়ের দেওয়া শেষ স্মৃতির সঙ্গে তুমি এমন ব্যবহার করছো। এই কথা শুনে জুনহো থেমে যায় আর তারপর সেখান থেকে চলে যেতে থাকে। তখন ওই লোকটি বলে যে তুমি তো সোহানার কাছে যাচ্ছ, তাই না? কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ হবে না। তুমি 3 বছরে যা কিছু শিখবে ওটা দিয়ে লিলিকে হারাতে পারবে না। এই কথা শুনে তো জুনহো অবাক হয়ে যায়, কারণ এগুলো তো তার জানার কথা না। তখন ওই লোকটি বলে যে আমি তোমার সবকিছুই জানি। এখন তুমি যদি রাজপরিবারের সঙ্গে লড়তে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। এরপরে সে জুনহোকে একটা জাদুর তলোয়ার দেয় আর বলে, এটা তোমার জন্য। তলোয়ারটা পেয়ে জুনহো অনেক খুশি হয়ে যায় আর তার কথা শুনতেও রাজি হয়ে যায়। এরপরে জুনহো সোহানাকে বিদায় জানায়। অন্যদিকে মাস্টার লিসিং এর এক সাথী তাকে বলে, আমি কি জুনহোকে ডেকে নিয়ে আসবো? তখন লিসিং বলে যে না, আজকে তার 18 বছর পূর্ণ হয়েছে। এখন থেকে সে নিজের মতো করে জীবনযাপন করতে পারবে। আমরা তাকে আর কিছুই বলতে পারবো না। অন্যদিকে জুনহো তখন জিনকে, মানে আংটির ভেতর থেকে বেরিয়ে আসা লোকটাকে জিজ্ঞেস করে, আমরা সোহানার সঙ্গে কেন গেলাম না? জিন বলে যে ওখানে গেলে জাদুবিদ্যা শিখতে অনেক সময় লেগে যাবে, যেটা আমি তোমাকে অনেক সহজভাবে অল্প সময়ে শিখিয়ে দিতে পারবো। এরপরেই জিন তাকে নিয়ে একটা পাহাড়ি জঙ্গলে যায়। চারপাশে গাছগাছালি, পশু পাখি সব মিলিয়ে একটা অপূর্ব সুন্দর পরিবেশ। জুনহো ওখানে কিছু বড় বড় ডিম দেখতে পায় আর সেগুলোর কয়েকটি সাথে নিয়ে নেয়। ঠিক ওই সময় একটা বিশাল ময়ূর এসে তার ওপর আক্রমণ করে। জুনহো তো একটা ডিম নিয়ে দৌড়াতে থাকে আর ওই ময়ূরটাও তার পিছু পিছু যায়। তবে এক সময় সে নিরাপদ জায়গায় এসে ওই ডিমটাই ভেজে খেতে শুরু করে। এরপরে জুনহো জিনকে জিজ্ঞেস করে যে আমার কতদিন লাগবে জাদু শিখতে। তখন জিন বলে যে একদিনও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে, এমনকি সারা জীবনও লাগতে পারে। এর আসলে কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে সে একটা জাদু দেখিয়ে বলে যে এটিকে বলা হয় ব্লু ফায়ারসি। যদি তোমার কাছে থাকা ফায়ারসির সঙ্গে এটি যুক্ত হয় তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। ঠিক ওই সময় তারা জঙ্গলের ভেতরে একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায় এবং সামনে গিয়ে দেখতে পায় একটা মেয়ে সেখানে উল্টোভাবে ঝুলে আছে। মেয়েটার নাম হলো জেসিকা। এরপরে জুনহো জেসিকাকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কিভাবে হয়েছে? তখন জেসিকা বলে যে দেখো, নিচে একটা ডায়মন্ড আছে, আমি ওটা নিতে গিয়ে ফাঁদে পড়ে গিয়েছি। কিন্তু জুনহো তার কথা না শুনে যখনই ডায়মন্ডটা ধরতে চায় সেও ওই সেম ফাঁদে আটকা পড়ে যায়। তখন জেসিকা বলে যে এই ফুলটা কিন্তু আজকে রাতেই আমাদেরকে খেয়ে ফেলবে। এরপরে জুনহো তার মায়ের দেওয়া আংটিটা খোলে এবং জেসিকার হাতে দিয়ে তার ওই ফায়ারসি শক্তি ব্যবহার করে ফাঁদ কেটে নিচে নামে। তারা ওখান থেকে গিয়ে পড়ে একটা বিশাল কাঁকড়ার ওপর। কাঁকড়াটি তখন ভীষণ আঘাত পায়, তাই জেসিকা তখন তার কাছে থাকা একটা ঔষধ ওই কাঁকড়ার গায়ে লাগিয়ে দেয়। এখান থেকে জানা যায় যে জেসিকা পেশায় একজন ডাক্তার। এরপর সে ওখান থেকে বেশ কিছু ডায়মন্ড সংগ্রহ করে আর জুনহোকে জিজ্ঞাসা করে, তুমি এই জঙ্গলে কেন এসেছো? জুনহো তখন তাদের আর রাজপরিবারের মধ্যে ঘটে যাওয়া সমস্যার কথা বলে। তখন জেসিকা বলে যে তুমি এখন আমার সঙ্গে গ্রামে চলো, পরে আমি তোমাকে সাহায্য করব। প্রথমে তো জুনহো যেতে রাজি হয় না, কিন্তু জিন তাকে বলে যে তুমি ওর সঙ্গে যাও, ওখানে গেলে তুমি গুপ্তধনের সন্ধান পাবে। জুনহো তখন বলে, গুপ্তধন? সেটা আবার কি? জিন তখন আর কিছু না বলে ওখানে চুপ করে থাকে। জুনহো তখন কিছু না বলে তার সাথে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে জুনহো এখন একটা মহিলার দোকানে বসে নুডলস খেতে থাকে। তখন ওই মহিলার কণ্ঠস্বরের সঙ্গে সে তার মায়ের কণ্ঠস্বরের অনেক মিল পায়। কিন্তু ঠিক তখনই আবার ওখানে কিছু লোক এসে জেসিকাকে বলে যে তুমি আমাদেরকে বোকা বানিয়েছ, যে ম্যাপটা দিয়েছিলে ওটা সম্পূর্ণ ভুল। তখন জেসিকা তাদের হাতে কিছু ডায়মন্ড দিয়ে বলে, এই নাও, তোমাদের টাকা ফেরত নাও। কিছু লোক তখন ডায়মন্ড পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু বাকি লোকেরা তাকে মারার জন্য এগিয়ে আসে। এমন সিচুয়েশন দেখে জেসিকা আর জুনহো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা কিম নামের একজনকে দেখতে পাই। সে একটা লোককে আগুনে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ ওই লোকটা তাকে যে ম্যাপটা বিক্রি করেছে সেটা আসল নয়। আসলে এই লোকটি ওই ভুল ম্যাপ জেসিকার কাছ থেকে কিনেছিল আর সেটাই কিমকে বিক্রি করেছিল। ঠিক ওই সময় দৌড়ে জেসিকা কিমের সামনে চলে আসে আর ওই লোকটা কিমকে বলে যে আমি এই মেয়েটার কাছ থেকে ওই ম্যাপটা কিনেছিলাম। তখন কিম জেসিকাকে জিজ্ঞেস করে যে আমার কাছে ওই ম্যাপের একটা অংশ আছে, বাকি অংশ কোথায়? জেসিকা তখন তার দিকে একটা ছোট্ট বক্স এগিয়ে দিয়ে বলে, বাকি অংশটা এর ভেতরেই আছে।
কিম তো খুশি হয়ে বক্সটা খোলে আর সঙ্গে সঙ্গে সেখানে ধোয়ার মতো কিছু একটা তৈরি হয়। এই সুযোগে জেসিকা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জুংহো তো সেখানে দাঁড়িয়ে থাকে আর কিমকে বলে, আমি তো কিছুক্ষণ আগে এই মেয়ের সঙ্গে পরিচিত হয়েছে, তাই তার ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু কিম তখন জাদুকরী শক্তি দিয়ে জুংহোর ওপর আক্রমণ করে। তখন জুংহো তার তলোয়ার ব্যবহার করে সেই আক্রমণকে প্রতিরোধ করে। এরপরেই তো কিমের দলবল একসাথে হয়ে জুংহোর ওপর আক্রমণ করে। পরিস্থিতি খারাপ দেখে ওই আংটির মধ্যে থাকা জিন তার একটা ক্ষমতা জুংহোকে দিয়ে দেয়, যার ফলে চারপাশের সবকিছু এক মুহূর্তের জন্য থেমে যায়। তাই জুংহো ওখান থেকে দ্রুত পালিয়ে যেতে শুরু করে আর মাঝপথে সে জেসিকাকেও পেয়ে যায় এবং তাকে সঙ্গে করে নিয়ে দ্রুত জঙ্গলে চলে যায়। এখানে ফিরে এসে জুংহো জিনকে বলে যে আমি তো এখন আপনার একটা জাদু পেয়ে গিয়েছি, তাহলে কি আমি এখন এই রাজপরিবারের সঙ্গে লড়াই করতে পারবো? তখন জিন বলে, এটা তো একটা মাত্র শক্তি, আমার মধ্যে আরো এরকম অনেক জাদু শক্তি আছে যা তুমি আস্তে আস্তে সবই পাবে। আর হ্যাঁ, জেসিকার ব্যাপারে এখন থেকে একটু সাবধানে থেকো, আমার মনে হচ্ছে মেয়েটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে। এরপর রাতে জেসিকা জুংহোকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর জুংহো বলে, জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা অনেক গরিব ছিল, তাই সব সময় এই পাহাড়ে এসে গুপ্তধন খুঁজতো। একবার তারা অনেক কিছু পেয়েছিল, কিন্তু পরে যখন আবার যায় তখন আর ফিরে আসে না। এটা বলে সে ওখানে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। এরপর সে জুংহোকে কিছু খাবার দেয়, কিন্তু এই খাবার খাওয়ার পরে জুংহো সেখানে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে জেসিকা জঙ্গলের অন্য পাশে চলে যায়। সেখানে গিয়ে তার বাবা মার কাছ থেকে পাওয়া এক টুকরো ম্যাপ বের করে আর এরপরে কিমের কাছ থেকে নেওয়া আরো একটি ম্যাপের টুকরো বের করে। এই দুটো একসঙ্গে জোড়া দেওয়ার পরে সে গুপ্তধনের গেটটা খুঁজে পেয়ে যায়। ঠিক তখন আমরা দেখতে পাই জুংহো সেখানে চলে আসে আর সে বলে যে তুমি আমাকে কি সব খাইয়ে দুদিনের জন্য ঘুম পাড়াতে চেয়েছিলে, তাই না? কিন্তু আমি তো এটা বুঝে ফেলেছি, মানে সে ওখানে নাটক করছিল। এরপর সে জেসিকার হাত থেকে ওই ম্যাপটা নিয়ে নেয় আর সেখানে একটা আলো দেখতে পায়। এরপর জেসিকাকে বলে যে ওখানে গিয়ে আলোর ওপর হাত রাখো। জেসিকা ওই আলোর ওপর হাত রাখতেই সেখানকার গেট খুলে যায়। আর এরপর তারা যখন ভেতরে প্রবেশ করে তখন সেখানে অনেক কঙ্কাল পড়ে থাকতে দেখে। চারপাশে অন্ধকার আর পরিবেশ খুবই ভয়ানক। তখন তারা দুজন তো ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। একসময় উপর থেকে অনেক কাঠ পড়তে শুরু করে। তারা দুজন একসঙ্গে সামনে এগোতে থাকে। তখন সেখানে আরো একটা গেট খুলে যায় আর সামনে একটা সুন্দর ফুল দেখতে পায়। জেসিকা তখন কিছু না ভেবেই এই ফুলটার দিকে এগিয়ে যায়। ঠিক ওই সময় উপর থেকে অ্যাসিডের মতো জিনিস পড়তে থাকে, তবে সেটা জেসিকার গায়ে পড়ার আগে জুংহো তাকে পেছন থেকে টেনে নেয়। এরপরে জুংহো তার তলোয়ার মাথার উপর ধরে সামনের দিকে এগিয়ে যায় আর জেসিকা ওখান থেকে ফুলটা তুলে নেয়। সঙ্গে সঙ্গে নিচে একটা দরজা খুলে যায় আর জেসিকা তখন ভয় পেয়ে ফুলটা আবার আগের জায়গায় রেখে দেয়। ততক্ষণে তার দলবল নিয়ে কিম সেখানে পৌঁছে যায় আর তাদের ওপর আক্রমণ করে। এটা দেখে জুংহো আবার ওই ফুলটা তার হাতে নেয় আর সঙ্গে সঙ্গে দরজা খুলতেই তারা দুজন নিচে পড়ে যায়। উপরে দাঁড়িয়ে থেকে কিম অবাক হয়ে এসব দেখছিল। এদিকে নিচে তারা তো একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় এসে পড়ে। জুংহো তখন তার শক্তি দিয়ে সেখানে আলো জ্বালায় আর আলো জ্বালিয়ে দেখতে পায় সেখানে সব বড় বড় কঙ্কাল পড়ে আছে, যা দেখে জেসিকা অনেক ভয় পেয়ে যায়। জুংহো তখন তাকে শান্ত করে আর এরপরে তার একটা কঙ্কালের হাতে একটা বক্স আর অন্য একটা কঙ্কালের হাতে একটা বইও দেখতে পায়। জুংহো যখন ওই বইটাকে নাড়াচাড়া করে দেখছিল তখন জেসিকা ওই বক্সটা খোলার চেষ্টা করে আর তখনই বক্স থেকে জাদু করে কোনো একটা শক্তি জেসিকার শরীরে ঢুকে যায়। জেসিকা তো ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে জুংহো তো কিছুই বুঝতে পারে না। তখন জিন বলে যে তোমরা এক্ষুনি এখান থেকে বের হও, কিন্তু জুংহো বুঝতে পারে না কিভাবে তারা এখান থেকে বের হবে। তখন জিন তাকে ওড়ার একটা শক্তি দেয় আর এই শক্তি ব্যবহার করে জেসিকাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। তবে ওপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখে কিম আবারও তাদের পেছনে আর দড়ি ছুঁড়ে তাদেরকে ধরার চেষ্টা করে। একটা সময় দেখা যায় যে জেসিকার পায়ে তাদের সেই দড়ি আটকে যায় আর কিম তাকে ধরে ফেলে। তখন জুংহো নিজে একাই পড়ে যায়। নিচে পড়া মাত্রই জুংহো জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় যে একটা মহিলা সেখানে সিংহের সঙ্গে লড়াই করছে। সিংহ তার জাদুকরী শক্তি দিয়ে তরঙ্গ ছুঁড়ে মারছে আর মহিলাও তার শক্তি ব্যবহার করে ভিন্ন ভিন্ন তলোয়ার সিংহের দিকে ছুঁড়ে মারছে।
ওই তলোয়ার দিয়ে সিংহের পেটে আঘাত করতে সিংহটা তো অনেক দূরে পাথরের গায়ে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু এই সিংহটা তখন মারা যায় না। সে আবারও শক্তি সঞ্চয় করে মহিলার দিকে আক্রমণ করতে তেড়ে আসে। এই সব কিছু দেখে জুংহো যখন তাদেরকে সাহায্য করতে যায়, তখন জিন বলে যে অন্যদের ঝামেলায় না জড়িয়ে পড়াই ভালো। এক পর্যায়ে দেখা যায় ওই সিংহটা মহিলাটাকে প্রায় হারিয়ে দিয়েছে। আর এরপর যখন সেই সিংহ মারতে যাবে, তখনই জুংহো দূর থেকে একটা আয়নার সামনে সিংহকে বোকা বানিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরে জুংহো নিজের শক্তি দিয়ে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই যখন পারছিল না, তখন জিন তাকে আগুনের সেই ফায়ারসি শক্তি দিয়ে দেয়। আর একটু পরেই দেখা যায় ওই মহিলা সেখানে আবারও বেঁচে উঠেছে। তবে তাকে বাঁচাতে গিয়ে ফায়ারসির আগুনের জন্য তার সব পোশাক পুড়ে গিয়েছিল। তাই জ্ঞান ফিরতে সে জুংহোকে ভুল বুঝে মারধর করার চেষ্টা করে, কিন্তু জুংহো তখন পুরো ঘটনা বুঝিয়ে তাকে শান্ত করে। এরপর আমরা জানতে পারি যে এই মহিলার নাম হলো কিংসি। সে জুংহোকে বলে যে তুমি আমাকে সাহায্য করেছ, এই জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার কাছে এখন আর কোনো ফায়ারসির শক্তি নেই। ওই সিংহটা আমার সব শক্তি নিয়ে গিয়েছে, তাই তুমি প্লিজ চেষ্টা করবে আমার ফায়ারসির শক্তি আমাকে ফিরিয়ে দিতে। ওই সিংহের গুহায় গেলে তুমি ওটা ফিরে পেতে পারো। তখন জুংহো তাকে বলে যে আমার এক বন্ধু পাহাড়ের শয়তানের এক আত্মার কাছে বন্দি আছে, আমি এখন যাব তাকে উদ্ধার করতে। এই কথা শুনে সে বলে তুমি একা ওদের সঙ্গে পারবে না, যদি আগে তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে পরে সাহায্য করব। এই প্রস্তাবে জুংহো রাজি হয়, আর তারপরে কিংসিকে নিয়ে সেই সিংহের গুহার দিকে রওনা দেয়। এরপরে আমরা কিম আর তার বাবা জুলমতকে দেখতে পাই। জুলমত রেগে গিয়ে কিমকে বলে ওই জাদুর বইটা তোমার জন্য খুবই দরকারি ছিল, আমি চেয়েছিলাম তুমি ওই পাহাড়ের রাজা হবে। ওই বইয়ের ক্ষমতা তোমার শরীরের মধ্যে ছিল, কিন্তু ভয় পেও না, এখনো সময় চলে যায়নি। তোমাকে অনেক শক্তিশালী মানুষ হতে হবে, কিন্তু এই কাজের জন্য দরকার অনেক মানুষের রক্ত। ওই রক্ত আর জেসিকার শরীরকে মাধ্যম বানিয়ে তুমি একজন ভয়ানক শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারবে। এদিকে জুংহো তো সেই সিংহের গুহার কাছে চলে এসেছে, আর এখানে এসে সে অনেক বড় বড় ডায়মন্ড দেখতে পায়, যেগুলো আসলে সিংহ নিজেই তৈরি করতে পারে। এরপর এখান থেকে একটা ডায়মন্ড নিয়ে সে মুখে দেয়। তখন জিন তাকে ধমক দিয়ে বলে যে কাজ করতে এসেছো সেটাই করো। এরপরে তারা যখন দেখতে পায় সিংহ ঘুমাচ্ছে, এই সুযোগে তারা গুহার মধ্যে ঢুকে পড়ে আর কিংসির সেই ফায়ারসি খুঁজতে থাকে। এরই মধ্যে আবার গুহার ভেতরে সিংহের উপস্থিতি টের পাওয়া যায়। জুংহো তো অনেক ভয় পেয়ে যায়, তবে একটু পর দেখতে পায় যে ওখানে সিংহের দুইটা ছোট্ট বাচ্চা খেলা করছে। জুংহো তখন সেখানে সেই ফায়ারসি খুঁজে পেয়ে যায়, আর পাশাপাশি ওখানে সে ডায়মন্ড সিরাম পেয়ে যায়। সে একটা বোতলে অনেক সিরাম ভরে নেয় আর নিজেও একটু পান করে। এরপরে তারা ওই গুহা থেকে বের হয়ে আসতে থাকে, কিন্তু এদিকে তো সেই সিংহটা জেগে গিয়েছে আর কিংসিকে দেখেই তার উপর আক্রমণ শুরু করে। কিংসি তো ফায়ারসি ছাড়া কোনো কিছুই করতে পারে না, তাই সে নিজেকে যে কোনো মতে সিংহের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখন জুংহো বাইরে এসে কিংসির ফায়ারসি তাকে ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিংসি ওই শক্তিটা পুরোপুরি তার শরীরে নিয়ে নেয় এবং সিংহের দিকে জাদুর তরঙ্গ ছুটতে থাকে। ওই তরঙ্গের আঘাতে সিংহ মাটিতে পড়ে যায়, আর তখনই সিংহের দুইটা বাচ্চা সামনে আসে। কিংসি তখন তাদের আক্রমণ করতে যায়, কিন্তু জুংহো তাকে থামিয়ে বলে যে তুমি প্লিজ এই বাচ্চাগুলোকে মেরো না। আর এটা বলে জুংহো তখন হঠাৎ করে মাটিতে অসুস্থ হয়ে পড়ে যায়, আর দেখা যায় যে সে যে সিরামটা খেয়েছিল ওটা তার জন্য মোটেও ঠিক ছিল না। এরপর আমরা দেখতে পাই জুংহো সেখানে পানির মধ্যে ভাসছে। তাকে বাঁচানোর জন্য কিংসি তখন তার মধ্যে থাকা সেই ব্লু ফায়ারসি ব্যবহার করে। ওই জাদুর প্রভাবে একটু পরেই সে সুস্থ হয়ে ওঠে। এরপর জুংহো কিংসিকে বলে যে এখন চলো, আমার বন্ধুকে বাঁচাতে যেতে হবে। কিন্তু কিংসি তো এখন আর যেতে রাজি হয় না। সে বলে যে তুমি একবার আমাকে বাঁচিয়েছ, এখন আমি তোমাকে বাঁচালাম হিসেব বরাবর হয়ে গিয়েছে। আর এরপর সত্যি সত্যি কিংসি জুংহোকে কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যায়। কিন্তু যেহেতু সে ওই ব্লু ফায়ারসি দিয়ে জুংহোকে সাহায্য করছিল, তাই ওই শক্তির কিছুটা অংশ এখন জুংহোর মধ্যেও চলে এসেছে। এই নতুন শক্তিকে ভালোভাবে কাজে লাগানোর জন্য জুংহো তখন একা একাই প্র্যাকটিস করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই কিম অনেক মানুষের রক্ত সংগ্রহ করতে একটা গ্রামে আসে আর একে একে সবাইকে অন্যায়ভাবে হত্যা করতে থাকে। রাতে জুংহো সেই গ্রামে এসে দেখে যে এখানে আর কোনো মানুষই জীবিত নেই, শুধু ওই নুডলস বিক্রেতা মহিলা আহত অবস্থায় পড়ে আছে।
জুনহোকে দেখে ওই মহিলা বলে যে কিম তার ফায়ারসি শক্তি বাড়ানোর জন্য হাজার হাজার মানুষকে মেরে দিয়েছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, জেসিকাকে বাঁচাও। এটা বলে সে ওখানে মারা যায়। আর জুনহো তো প্রচন্ড কষ্টে সেখানে ভেঙে পড়ে। এরপর সে প্রচন্ড ক্ষোভ নিয়ে কিমের আস্থানা অভিমুখে রওনা হয়। পথে কিমের লোকজন যেই আসে তাকেই সে তার শক্তি দিয়ে মারতে থাকে। আর এই দুই শক্তির সামনে কেউই এখনো টিকে থাকতে পারে না। এরপরে সে কিম আর জুলমতের সামনে এসে দাঁড়ায়। তখন দেখা যায় জুলমত জেসিকার শরীরে মানুষের রক্ত ব্যবহার করে একটা ভয়ঙ্কর বিষাক্ত ফায়ারসি বানানোর চেষ্টা করছে। তখন জুলমত কিমকে বলে যে আমি এই কাজটা এখন কোনোভাবেই থামাতে পারবো না, তাই তুমি গিয়ে জুনহোকে থামাও। এই কথা শুনে কিম সঙ্গে সঙ্গে লড়াই করতে শুরু করে। কিম তার বিদ্যুৎ ফায়ারসি ব্যবহার করে জুনহোর ওপর আক্রমণ চালায়। ওই আঘাতে জুনহো পেছনে সরে যায়। এরপর তারা দুজন তাদের তলোয়ার দিয়ে সেখানে লড়াই করতে থাকে। এখানে তো তারা কেউ কারো থেকে কম নয়। লড়াই যেন আরো বেশি তীব্র হতে থাকে। একটা সময় জুনহো প্রায় পাহাড় থেকে নিচে পড়েই যাচ্ছিল। এই দৃশ্য দেখে কিমের বাবা জুলমত অনেক খুশি হয়, কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ টেকে না। কিম কিছু বুঝে ওঠার আগে জুনহো তার পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে জুলমত দ্রুত কিমকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরার আগে কিম অনেকটা নিচে পড়ে যায়। আর তারপরে শুরু হয়ে যায় জুনহো আর জুলমতের লড়াই। জুলমতও তার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে জুনহোর উপর আক্রমণ করে। জুনহো সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু জুলমত ধীরে ধীরে তার আক্রমণ আরো বেশি বাড়াতে থাকে। এক সময় জুনহোর প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। একটা পর্যায়ে গিয়ে জুলমত জুনহোকে গলায় ধরে মারতে থাকে। তখনই জুনহো জুলমতের হাতে কামড় দেয়। আর তার হাত দেখে জুনহোর একটা কথা মনে পড়ে যায়। ওই যে গল্পের শুরুতে জুনহো একজনের হাতে কামড় দিয়েছিল, মানে সেই শাওয়াং এর সঙ্গী। এরই মধ্যে আবার দেখা যায় যে জেসিকার জ্ঞান ফিরে এসেছে, আর সে এসে জুনহোকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। জুলমত আবারও তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জুনহো তো আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। জেসিকা এবার তার শক্তি ব্যবহার করে সেখানে একটা রক্ষা কবচ তৈরি করে, কিন্তু জুলমতের প্রচন্ড শক্তির কাছে সেই কবচ বেশিক্ষণ টিকে থাকতে পারে না। জুলমত তাদের দিকে এগিয়ে আসে, তবে ঠিক তখনই সিংহের সেই ছোট ছোট বাচ্চা এসে জুলমতের ওপর আক্রমণ করে। ওই সময় জেসিকা জুনহোকে বারবার ডাকতে থাকে। তখন জুনহো স্বপ্নে তার মাকে দেখতে পায়, যে তাকে বারবার উঠে আসতে বলছে। জুনহো তখন নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। এরপরে শুরু হয়ে যায় তুমুল লড়াই। জুনহো একের পর এক আক্রমণ করতে থাকে, আর জুলমত সেটা আটকানোর চেষ্টা করে। এক সময় জুলমত আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়, আর জুনহোকে বলে যে আমাকে মেরো না, আমি জানি তোমার মাকে কে মেরেছে। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সবটা বলবো। তখন জেসিকা জুনহোকে বলে তুমি ওর কথা একদম বিশ্বাস করো না, ও কখনোই তোমাকে সাহায্য করবে না। কিন্তু মায়ের কথা শুনতেই জুনহো জুলমতের কাছে এগিয়ে যায়, আর তখনই জুলমত নিচে পড়ে থাকা একটা ছুরি দিয়ে জুনহোর উপর আক্রমণ করে। কিন্তু জুনহো এবার রেগে গিয়ে এক কোপে তার গলা কেটে ফেলে। এরপরে আমরা দেখতে পাই শাওয়াং তার জাদু করে আয়নার মাধ্যমে পুরো দৃশ্যটা দেখছিল। তখনই শাওয়াং এর কাছে আসে কিংসি আর লিলি, আর এখান থেকে আমরা জানতে পারি যে শাওয়াংই হলো রাজপরিবারের রাজা, আর কিংসি ও লিলি হলো তার মেয়ে। অন্যদিকে তাদের এই যাত্রার শেষে জেসিকা তার সঙ্গে যেতে চায়, কিন্তু জুনহো তাকে আর তার সঙ্গে নিতে চায় না, কারণ জেসিকার শরীরে এখনো সেই বিষাক্ত সিরামের প্রভাব রয়েছে। তাই তাকে পাহাড়েই থেকে যেতে হয়, যাতে শরীর থেকে দ্রুতই বিষটা নেমে যায়। এরপরে জুনহো তাকে বিদায় জানিয়ে সামনে এগোতে থাকে। তখন জিন তাকে বলে তোমার এখনো অনেক ফায়ারসির শক্তি দরকার। তখন জুনহো তাকে জিজ্ঞাসা করে যে বাকি ফায়ারসি যেগুলো আমি কিভাবে নিজের মধ্যে আনতে পারবো। জিন তখন বলে যে তোমার কাছে থাকা ম্যাপটা বের করো। আর ম্যাপ বের করার পর জিন তাকে একটা জায়গা দেখিয়ে বলে পরবর্তী ফায়ারসিটা তুমি এখানেই পাবে, ওটা আছে একটা গ্রিন লোটাসের মধ্যে। এরপরেই তারা দুজন ওখান থেকে সেই গ্রিন লোটাস খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। আর এখানে পার্ট 1 শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে পার্ট 2 আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।